বেশ কয়েকটা ভিডিও আগে আমরা ভূপৃষ্ঠের কাছাকাছি মহাকর্ষজনিত স্থিতিশক্তি বা সুপ্ত শক্তির কথা আলোচনা করেছিলাম। মহাকর্ষ ক্ষেত্রের মধ্যে একটি ভর এম কে মাটি থেকে যদি আমরা ওপরে তুলি, তাতে যে শক্তি খরচ হয় সেটা জমা থাকে ওই ভরটির স্থিতিশক্তিতে। আর এই শক্তি, স্থিতিশক্তি, দুটি অবস্থানের পার্থক্যের উপর নির্ভরশীল। মানে একটা প্রথম অবস্থানটা হবে যাকে রেফারেন্স পয়েন্ট বলে, মানে তার সঙ্গে তুলনা করলে অন্য দ্বিতীয় অবস্থানটিতে কত শক্তি জমা হয়েছে সেইটাই হচ্ছে, এই পার্থক্যটাই হচ্ছে আসল। আচ্ছা, তাহলে এই যে মানে ভূপৃষ্ঠটি আঁকা হয়েছে, এটা আমরা এখনো মহাকর্ষের কথাই আলোচনা করছি। তাহলে এই যে আমি এম ভরটিকে মহাকর্ষের নিচের দিকের টানা বলের বিরুদ্ধে লড়াই করে ওপরে তুললাম এইচ মিটার, তাতে আমি কতটা কাজ করেছি? সেই কাজটা হচ্ছে এই মহাকর্ষের বল এফ সাব জি, যেটা হচ্ছে এম জি, ছোট জি হচ্ছে মহাকর্ষের ত্বরণ এখানে, যেটা বদলাচ্ছে না এই এইচ দূরত্বের মধ্যে। কাজেই সেই বলের বিরুদ্ধে আমি এইচ পরিমাণ দূরত্ব গেছি, আর এই দুটো এফ জি এবং এইচ এর গুণফল হচ্ছে যে কাজটি আমি করেছি এই উচ্চতায় তুলবার জন্য এম টিকে। আচ্ছা, তাহলে এই পোটেনশিয়াল এনার্জি যেটা হলো এই যে ওপরে তোলার জন্য, যেখানে বসে আছে এই এম মাসটি ভূপৃষ্ঠের এইচ মিটার ওপরে, সেখানে হচ্ছে কি এম জি এইচ, এই মানে বল, মহাকর্ষের বল এবং উচ্চতার গুণফল। আচ্ছা, আর যেটা বলছিলাম যে সবসময় এর রেফারেন্স পয়েন্টটা হচ্ছে ওই এখানে, এই ক্ষেত্রে পৃথিবীর ভূপৃষ্ঠটি। আচ্ছা, এখন মহাকর্ষের সঙ্গে আর মানে এই ইলেকট্রিক শক্তিরও সাদৃশ্য আছে। ভূপৃষ্ঠের কাছে যেমন মহাকর্ষের মান সমান থাকে, উচ্চতার সঙ্গে বিশেষ বাড়া কমা হয় না, তেমনি একটি সমতলে সমানভাবে বেছানো চার্জ এর জন্যে ইলেকট্রিক বলও একই থাকে। সেই মানে ওই সমতলটি থেকে যদি আমরা উচ্চতা বাড়াই, ঠিক এখানে যেরকম বাড়াচ্ছিলাম, তাতে কিন্তু ওই ইলেকট্রিক যে ক্ষেত্র এবং ইলেকট্রিক বল একটা চার্জের ওপরে, সেটার কোনো তারতম্য হয় না। আচ্ছা, এইটা মানে দুটো ভীষণ এক, যদিও এই সাদৃশ্যটা খুবই লক্ষণীয়, কিন্তু তাদের উৎস কিন্তু একেবারেই আলাদা। মানে ইলেকট্রিক এবং মহাকর্ষ, এই দুটোকে মেলাবার এটা একটা স্বপ্ন, পদার্থবিদ্যার একটা বড় স্বপ্ন হচ্ছে এই সমস্ত বিভিন্ন ধরনের বলকে একসঙ্গে বোঝা এবং তাদের সঙ্গে কোনো যোগাযোগ কিভাবে করা যায় সেটা। কিন্তু এখনো পর্যন্ত মহাকর্ষ অন্যান্য বলগুলো থেকে একেবারেই আলাদাভাবে তাদের স্বাতন্ত্র্য বজায় রেখে চলেছে। আর এত বড় বড় মানুষ বহুদিন ধরে লড়াই করেও সেটাকে এখনো মানে এক পর্যায়ে আনতে পারেননি, এবং তাদের মধ্যে যে সম্পর্কটি এখনো আমরা জানি না ঠিক কিভাবে সম্পর্ক আছে কিনা আদৌ। আচ্ছা, তাহলে এবারে আমরা ওই ইলেকট্রিক ব্যাপারটি আলোচনা শুরু করতে পারি। একটু আগেই আমরা দেখেছি যে ওই যেটা আমি বলছিলাম যে একটা সমতলে যদি সমানভাবে বেছানো চার্জ থাকে, তাহলে আমরা দেখিয়েছিলাম বেশ কিছু ক্যালকুলাস এর সাহায্য নিয়ে যে
এই বেছানো চার্জের কাছাকাছি জায়গায় ইলেকট্রিক বলটি একমাত্র নির্ভর করে ওই চার্জের যে ঘনত্ব বেছানো চার্জের তার উপরেই, আর কিছুর ওপরে নয়। সে যদি সিগমা হয় ওই চার্জের ঘনত্ব, তাহলে 2π কে সিগমা, যেখানে কে হচ্ছে কুলম এর ধ্রুবক, এটাই হচ্ছে ওই ক্ষেত্র, ইলেকট্রিক ক্ষেত্রের পরিমাপ। আচ্ছা, এইবার আমরা এঁকে ফেলি ব্যাপারটা, যে একটা সেই যে চার্জড সারফেস যেটা আমরা বলছি, এবং সেটা অসীম সব দিকেই। এটা হচ্ছে ওই অঙ্কের ক্ষেত্রে আমরা অনেক সময় কতগুলো আদর্শ জিনিস ব্যবহার করি। এই ইনফিনিট প্লেনটাও সেরকম একটা জিনিস, সব দিকে মানে এর শেষ নেই। কারণ এর শেষ থাকলেই সেখানে কি হচ্ছে সেটা এক কঠিনতর প্রশ্ন, সেটা আমরা এখন তার মধ্যে যেতে চাচ্ছি না বলে আমরা সেই ইনফিনিট প্লেন হিসেবে নিচ্ছি। এবং তার মধ্যে ধরা যাক যে ধনাত্মক ইলেকট্রিসিটি চার্জ সমানভাবে ছড়ানো রয়েছে। এবং আমরা যেটা বলছিলাম যে আগেই আমরা দেখেছি, আমরা প্রমাণ করেছি ইনফ্যাক্ট, যে এর কাছাকাছি এই যে সমান্তরাল সমতলটি রয়েছে, আমরা তাকে একটা পাশ থেকে দেখছি, সেজন্যই আমরা ওই লাইন হিসেবে ওটাকে দেখতে পাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, তার ওপরে যে কোনো একটা বিন্দু যদি নাও, একটু ওপরে বা বেশি ওপরে, তাতে কিন্তু সে ইলেকট্রিক ক্ষেত্রের কোনো পার্থক্য হয় না, আমি যেটা একটু আগেই বললাম। আচ্ছা, যে কোনো বিন্দুতেই তারা একই, তাদের মান। এটা ঠিক ওই আমাদের ভূপৃষ্ঠে মহাকর্ষের ব্যাপার যেরকম, এটা অন্য কারণ, কিন্তু একই, মানে আসল মোদ্দা কথাটা একই। এই তীরগুলো সমান দৈর্ঘ্যের তীরগুলো সবগুলোই মাথা উঁচু করে সোজা আকাশের দিকে মুখ করে রয়েছে। তারাই হচ্ছে ওই ইলেকট্রিক ক্ষেত্রটির প্রতীক। আচ্ছা, এবারে আমি জাস্ট একটা অঙ্ক কষছি। অঙ্কটা হচ্ছে যাতে ব্যাপারটা আর একটু পরিষ্কার হয়, মানে শুধু কথার মধ্যে না থেকে আর কি। তাহলে ধরা যাক যে এই ইলেকট্রিক ক্ষেত্রটি হচ্ছে 5 নিউটন পার কুলম। আচ্ছা, আর এটি সর্বত্র সমানভাবে ছড়িয়ে আছে এই ইলেকট্রিক ক্ষেত্র। এখন একটা 2 কুলম পরিমাণ চার্জ, তাকে যেটা ধনাত্মক, কাজেই সেই ধনাত্মক চার্জটিকে এই যে সমতল সে বিকর্ষিত করছে, সে ধাক্কা দিচ্ছে, উল্টো তাকে দূরে পাঠাবার চেষ্টা করছে। কাজেই তাকে যদি আমি নিচে নামিয়ে আনি, সেটা অনেকটা ওই মহাকর্ষের সঙ্গে যুদ্ধ করে ওপরে ওঠানোর মতন হবে। আচ্ছা, মানে যেরকম কোনো জিনিসই নিজে নিজে ওপরে উঠতে চায় না, তাকে ঠেলে তুলতে হয়, এখানেও ঠিক সেরকম এই 2 কুলমটিকে নিচে নামাতে গেলে তাকে বেশ ঘাড় ধরে নামাতে হবে। এবং ধরা যাক সেটাকে এরকম জোর করেই 3 মিটার নিচে নামানো হয়েছে, এবং ওই দ্বিতীয় স্থানটিতে তাকে আনা হয়েছে। এবং আমরা ধরে নিই যে তার একটি ভরও আছে, এবং সেটি হচ্ছে 1 কিলোগ্রাম। আচ্ছা, তাহলে এই কাজটি করতে কতটা, মানে এই ব্যাপারটি করতে আমাদের কতটা কাজ করতে হয়েছে? সেই কাজটি হচ্ছে যে ওই ফোর্স, যেটি ফোর্স হচ্ছে মানে যে বল এই 2 কুলম এর চার্জটি দেখতে পাচ্ছে, মানে যার বিরুদ্ধে ওকে লড়াই করতে হচ্ছে, সেটা হচ্ছে এই ইলেকট্রিক যেটা ক্ষেত্র, যা হচ্ছে 5 নিউটন পার কুলম, আর এই 2 কুলম হচ্ছে তার চার্জ। কাজে এই দুটোর গুণফল, সেটা হচ্ছে এই কুলম কেটে গেল, 5 দুগুণে 10 নিউটন, সেই এফটা হচ্ছে 10 নিউটন। আচ্ছা, এই 10 নিউটন
বল এর বিরুদ্ধে আমাকে 3 মিটার নামাতে হয়েছে। কাজেই যে শক্তিটা আমি তার মধ্যে জমাচ্ছি বা যে কাজটা আমি করছি এই নামানোর জন্যে, সেটার পরিমাণ হচ্ছে 10 নিউটন কে 3 মিটার দিয়ে গুণ করলে যা হয় 30 নিউটন মিটার। আর নিউটন মিটারের একটা নাম আছে, ইউনিট জুল। কাজেই এটা হচ্ছে 30 জুল আমি সেখানে জমিয়েছি এই ঠেলে নামিয়ে। আচ্ছা, তাহলে এটাই হচ্ছে এই চার্জটির পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি এই নিচু বিন্দুটায়, নিচু অবস্থানটাতে, ওই ওপরের প্রথম অবস্থানের সঙ্গে তার পার্থক্যটা হচ্ছে, স্থিতিশক্তির পার্থক্যটা হচ্ছে এই 30 জুল। কারণ আমরা জানি ওই দ্বিতীয় জায়গাটি, মানে যেখান থেকে রওনা হয়েছিল, সেখানেও তার একটা স্থিতিশক্তি ছিল, কিন্তু আমরা সেটাকে শূন্য হিসেব করে আর কি, সেটার তুলনায় এখানে কতটা হয়েছে সেটাই হচ্ছে এই 30 জুল। আচ্ছা, এখন যদি আমি ছেড়ে দিই এই চার্জটিকে, তাহলে সে কি করবে? সে তো ওই কুলম রিপালশন হবে, তার কুলম বিকর্ষণের জন্যে সে ওপরের দিকে তড়িৎ গতিতে উঠবে। এবং তার যখন সে সে তড়িৎ গতিতে ওপরে উঠছে, এবং যখন ওই তার প্রথমে যেখানে ছিল সেখানে যখন পৌঁছবে, তখন তার গতিশক্তি হবে এই 30 জুল। মানে এই পোটেনশিয়াল এনার্জিটা এখন ওই গতিশক্তিতে পরিণত হয়েছে। এবং সেই গতিশক্তি আমরা জানি 12 mv², যেখানে m হচ্ছে মাস, মানে ভর, এবং v হচ্ছে গতিবেগ। তাহলে 12 mv²টা হচ্ছে 30 জুল। আচ্ছা, তাহলে আমি আচ্ছা, জুল মানে হচ্ছে কিলোগ্রাম মিটার পার সেকেন্ড। সেটা হচ্ছে গুণ সেই দূরত্বটা, আরেকটা দূরত্ব আসছে। কাজেই আমরা যদি এখন সহজ হিসেব করি, তাহলে দেখব 30 আর দুদিক গুণ করি দুদিকটাকে, 12 mv² = 30 জুল। কাজেই ভি হচ্ছে 60-এর বর্গমূল তত মিটার পার সেকেন্ড, সেটা হচ্ছে 7.8 মিটার পার সেকেন্ড। এই বেগে সে ওপর দিকে উঠেছে। আজকে